আসসালামু আলাইকুম। আমাদের স্থানাঙ্ক জ্যামিতির আজকে সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আজকের ক্লাসে খুব বেশি কিছু জিনিস আমাদের বাকি ছিল না, কিছু জিনিস পেন্ডিং ছিল আর একটা টাইপ বাকি ছিল, সেই জিনিসটা আমি পড়াই দেবো। আশা করি খুব বেশি সময় লাগবে না। আর স্থানাঙ্ক জ্যামিতির উপর আপনাদের আগামী বৃহস্পতিবার দিন একটা পরীক্ষা হবে। আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটা শেষ হয়ে গেলে অনেক কিছুই পড়ানো শেষ। এরপর আমরা রবিবার দিন থেকে আবার নতুন একটা কিছু পড়া শুরু করব। আর আপনাদের আজকের ক্লাসটা রাতে হবে, বৃহস্পতিবার দিন যেহেতু পরীক্ষা হবে তার মানে কোনো ক্লাস হবে না। রবিবার দিন থেকে আমি হয়তো বা ক্লাসের টাইমটা চেঞ্জ করব, এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে জানাবো। রবিবার দিন থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মতে সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বা দুপুরে ক্লাস হবে। কারণ আপনারা তো খুব কম সংখ্যক স্টুডেন্ট যেহেতু লাইভ করেন, সুতরাং টাইমটা চেঞ্জ হলে আশা করি কারো কোনো সমস্যা হবে না। আম্মা হচ্ছে সিসিউতে ভর্তি, তো আগামীকালকে হচ্ছে তার মানে আজকে রাতে 48 ঘন্টা হবে। 48 ঘন্টা অবজারভেশনে থাকার পর ডাক্তার একটা আর কি সিদ্ধান্ত জানাবে কি অবস্থা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো, কিন্তু কি অবস্থা এটা কালকে হয়তো বা আরো ক্লিয়ারলি ডাক্তার বলবে। সবাই দোয়া করেন আমার মার জন্য। আর আপনাদের গতকালকে আমি ক্লাস নেয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে সে অসুস্থ হওয়া শুরু করছে। মানে আপনাদের ক্লাস শেষ করলাম কয়টায়, 11টা না 11:15টায়, আর আমার মা অসুস্থ হওয়া শুরু করছে রাত 12:30 হইতে। মানে জাস্ট আপনাদের লাস্ট ক্লাসটা যেদিন হয়েছে তার 1-1.5 ঘন্টা পর থেকে অসুস্থ হওয়া শুরু করছে। 2টা না 2:30টার দিকে তার হসপিটালে নিয়ে যাওয়া লাগছে রাত। সবাই দোয়া করেন। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা খুব ইজি ক্লাস, কারণ এগুলো সবই আপনারা পড়ছেন। আমি কিছু জিনিস বাদ রাখছিলাম, তাও রাখার পেছনে লজিক্যাল কারণ ছিল। তাহলে আমি একটু পড়ানো শুরু করি। প্রথমে টাইপ 4-এর এক্সাম্পল নাম্বার 3টা পড়াবো। টাইপ 4-এর এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, তাহলে আমি সব কিছু পড়ালাম, এগুলো কেন পড়ালাম না এটা বোঝানোর জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 4-এর অঙ্ক নাম্বার 3। আপনার একটা কোশ্চেন দিছে a -1,1, b 2,-1, c 3,3, d 1,6 দ্বারা গঠিত ত্রিভুজটি অঙ্কন করে এর প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন এবং চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। অনেক কিছু বাইর করতে বলছে। আচ্ছা ভাইয়া, এখন এই ধরনের কোশ্চেন যখন আমাদের দেয় আমরা দুইটা প্যাটার্নে সলভ করতে পারি। দুইটা প্যাটার্ন কি? আমরা প্রথমে 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। কি কি? এ বি, বি সি, সি ডি, ডি এ। এইভাবেই তো আমরা শিখছি। এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করার সিস্টেম ছিল কি? এ বি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি? √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। আচ্ছা, এরকম করে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করে এখন শিখছি, তাই না? তাহলে কি আপনি এইভাবে বের করলে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবেন। একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছে, সেটা আমি একটু পরে বলতেছি। এবার চতুর্ভুজটা যেই চতুর্ভুজ হবে তার আলোকে আপনি ক্ষেত্রফল বের করবেন। আমরা তো এই নিয়মেই শিখছি, তাই না? আমরা পরীক্ষায় এই নিয়মই করব। এখন আপনি চাইলে প্রথমে পুরো বিষয়টা ছবি কেউ বুঝে নিতে পারেন যে আসলে আমি কি করব। আমি এই নিয়মটা তো আপনাদের সবাই করাইছি যে 4টা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করে, কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে, ক্ষেত্রফল কিভাবে বের করে। আজকে আমি আরেকটা ডিফারেন্ট মেথড দেখাবো, যে পরীক্ষায় কোনো একটা কোশ্চেন আসলো আপনি যদি আরেকটু সহজ করে করতে চান ছবি দিয়ে কিভাবে করবেন। একটু বিষয়টা দেখেন। কারো যদি ছবি দিয়ে করতে ভালো লাগে পরবর্তী ম্যাথগুলো ছবি দিয়েও করতে পারেন, যা পড়াইছি মানে আগে ছবি এঁকেও করতে পারেন, অথবা আপনারা যেই নিয়ম আমি আগে শিখেছি সেই নিয়মে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটু ডিফারেন্ট নিয়মটা দেখি। প্রথমে একটা আমরা ছবিটা চিন্তা করি। এটা হচ্ছে এক্স, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আচ্ছা, প্রথমে আমি একটু ছবিগুলো দেখি। এ -1,1 মানে এক্স হচ্ছে -1 আর ওয়াই হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে -1-এর ঘর, এটা হচ্ছে 1-এর ঘর। তাহলে এ কত? -1,1, এটা হচ্ছে এ। বি 2-1, এই হলো 2, এই হলো -1, তাহলে এটা হচ্ছে বি। সি কত? 3,3, 1 2 3, 1 2 3, তাহলে এই হলো সি। এক্সাক্ট এরকম হইতে হবে না, একটু বসাইলেই হবে। ডি হচ্ছে 1,6, এই হলো 1 1 2 3 4, একটু বড় করে দেই ওয়াইটারে, 4 5 6।
আচ্ছা এই যদি হয় 6 1,6 দ্যাট মিনস হচ্ছে এই হলো 6, এটা হচ্ছে ডি। তাহলে ডি আছে কি 1,6। আচ্ছা এখন তাহলে আমরা একটু বাহুগুলো যোগ করি ভাইয়া। এ আর বি এ বি, বি আর সি বি সি, সি আর ডি সি ডি, এ আর ডি এ ডি। তাহলে আমরা এটা কি চতুর্ভুজ পাইছি না? আচ্ছা এই যে চতুর্ভুজটা দেখে দেখেন, আপনি দেখেই কি বুঝতেছেন এটা চারটা বাহুর দৈর্ঘ্যই ভিন্ন। আমি প্রথমে ছবি দিয়ে বলতেছি, আসলে চারটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন কিনা এটা বুঝবেন কিভাবে? আচ্ছা যান প্রথমে ছবিটা আঁকলাম, এটা চোখের দেখাতেই বোঝা যাচ্ছে কি চারটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন। তাহলে আপনার এটা কি এটা বিষমবাহু ত্রিভুজ। আর যদি কেউ হচ্ছে এটা বুঝতে না পারেন আসলে চারটা বাহু ভিন্ন হয়েছে না হয়েছে, তাহলে আপনি কি করবেন, আপনি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবেন। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করার সিস্টেম তো আমরা জানি। ছবিটা আমি আঁকছি কেন আগে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথমে এবি বের করেন, এ বি, বিসি, সিডি আর হচ্ছে ডিএ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের হবে এটা √13, বিসি বের হবে √17, সিডি বের হবে √13, √17, √13, √29 এই বেরিয়েছে। আচ্ছা আচ্ছা এখন যদি এই বের হয় √13, √17, √13, সিডি, সিডির পয়েন্টগুলো কি কি 3 3 1,6, তার মানে √3 - 1 হোল স্কয়ার প্লাস 3 - 6 হোল স্কয়ার, 2 স্কয়ার 4। আচ্ছা এই বাহুগুলোর দৈর্ঘ্য বেরিয়েছে দেখেন √13, √17, √13, √29। এই দুইটা বাহু সমান, কিন্তু এই দুইটা বাহু আবার সমান না। তার মানে কি সামান্তরিক বা আয়ত হবে না। চারটা বাহু যেহেতু সমান না, তার মানে কি বর্গ হবে না, রম্বস হবে না। আচ্ছা তাহলে আপনারা প্রথমে বলছে কি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে। আচ্ছা এবার একটু বিষয়টা দেখেন, আমরা চারটা বাহুর যে দৈর্ঘ্য বের করলাম, আচ্ছা করার পর আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছিলাম কিভাবে, যদি সামান্তরিক বা আয়ত হইতো বা রম্বস বা বর্গ হইতো, এগুলো আমরা সব শিখছি। এখন এই জায়গার বিষয়টা দেখেন, এই জায়গার বাহুগুলা কি সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। এ বি √13, √13, √17, √13, √29। তার মানে এইটা আমরা হচ্ছে যেই নিয়মে শিখছি আমরা সেই নিয়মে করবো না। আমরা কিভাবে করবো দেখেন, আমার যদি একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, আমি এসি যোগ করে দিই। আচ্ছা তাহলে এই এসির যে দৈর্ঘ্যটা পাবো এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। আপনার পরীক্ষায় প্রশ্নটা কি বলছে, চতুর্ভুজের প্রত্যেকটা বাহু বের করতে। এবি বের করছি, বিসি বের করছি, সিডি বের করছি, ডিএ বের করছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করছি। তার মানে একটা অংশ শেষ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এইবার বলছে একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে, এ আর সি যোগ করে দিলাম, আমি একটা কর্ণের দৈর্ঘ্য বের করছি, করলাম। আচ্ছা এইবার একটু খেলাটা দেখেন, কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমি এসি বের করে ফেললাম, কর্ণের দৈর্ঘ্য বের করছি। কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে কত, √20। তাহলে আমি বাহুর দৈর্ঘ্য পাইলাম, কর্ণের দৈর্ঘ্য পাইলাম। এখন আপনার বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা এখন আপনি একটু দেখেন তো ভাইয়া, এই যে আমি এবি, এবির দৈর্ঘ্য পাইছি কত √13, তারপর হচ্ছে বিসি, বিসির দৈর্ঘ্য পাইছি কত √17, আর এসি পাইছি কত 20। তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই ভিন্ন। তাহলে এটাকে একটা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা আবার এই জায়গায় কি ডিএ, ডিএ কত √29, সিডি কত √13, আর এসি কত √20। তার মানে কি এই জায়গারও তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন। তাহলে এইটাও একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আপনি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখছেন কি, √s * s - a * s - b * s - c, এই ছিল না? √s * s - a * s - b * s - c। আচ্ছা s বের করার কন্ডিশন কি, a + b + c / 2। আচ্ছা এখন আপনি যখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবেন, তখন আমি এ বি রে ধরলাম এ বাহু, বিসি রে ধরলাম আমি বি বাহু, সিডি রে ধরলাম আমি সি বাহু, ডি রে ধরলাম আমি ছোট হাতের ডি বাহু, আর এই এসি কর্ণে ধরলাম আমি ছোট হাতের ই। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তার মানে আপনি যখন এই ত্রিভুজটা চিন্তা করবেন তখন আপনার বাহু কি কি, এ প্লাস বি প্লাস ই, a + b + e / 2। তার মানে তখন সূত্র কি √s * s - a s - b * s - e। তাহলে এই ত্রিভুজটা পাইলেন। আবার যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন তখন এর সমান সমান কি, ডি সি ডি আর ই, সি প্লাস ডি প্লাস ই / 2। তাহলে √s * s - c s - d * s - e। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলেন, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলেন।
এই দুইটা ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে কি আমি পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো না? আমি কি আমার কথা বুঝাইতে পারছি? তার মানে বিষয়টা হচ্ছে আপনি চাইলে এরকম বাহুর দৈর্ঘ্য বাইর করেও করতে পারেন অথবা ছবিটা দিয়েও বুঝে নিতে পারেন। আমার কি কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। আমি কিন্তু কিছুই বাইর করি নাই, আমি 4টা বাহুর দৈর্ঘ্য একটা কর্ণের দৈর্ঘ্য এই 5টা বাইর করতে পারছি, 5টা বাইর করছি। তারপরে ছবিটা দেখে কিন্তু আমি বুঝছি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করবো, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, এটা বাইর করলাম, এটাও বিষমবাহু ত্রিভুজ, এটা বাইর করলাম। এখন এই দুইটা ত্রিভুজের যোগ করলে কি পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন এটার একটু সাজায় গুছায়া লিখবেন। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? একটু ফিডব্যাক দেন তো, সবাই বুঝছেন নাকি? সবাই কি বুঝছেন নাকি? একটু ফিডব্যাক দেন। তার মানে আপনি এই ধরনের কোশ্চেন আসলে চাইলে ছবি এঁকেও প্রথমে করতে পারেন। ছবি আঁকেও চাইলে করতে পারেন, তখন বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। যদি ছবি আঁকে করেন তাহলে আপনার কি কি দরকার আপনি প্রশ্ন দেখে বুঝে যাবেন। এখন এটা আপনার ইচ্ছা, আপনি ছবি আঁকে করবেন নাকি কিভাবে করবেন। আমি দুইটা নিয়মই দেখিয়ে দিলাম। আচ্ছা গুড, যদি বুঝে থাকেন এইটাই। এখন একটু লেখালেখি, তো এগুলো আমি সব করাইছি, এগুলো তো লেখালেখি পারবেন। এইবার আসেন টাইপ 8-এর এক্সাম্পল 6। এই জায়গায় আমরা একটা নতুন জিনিস শিখবো। টাইপ 8-এর এক্সাম্পল 6-এর ক নম্বর অংশটা আমি করাবো, তার আগে আমরা একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা প্রথমে একটু আমি আমার প্ল্যানটা বলে নেই। আমি রিটেন যেভাবে পড়াচ্ছি, আমি প্রথমে সব ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়াচ্ছি যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে। এই স্থানাঙ্ক জ্যামিতির আবার দুইটা পার্ট আছে, এই পার্টটা দিয়ে সমস্ত লিখিততে পরীক্ষায় কোশ্চেন আসছে। আরেকটা অংশ আছে যেটা দিয়ে কখনোই কোনো লিখিততে কোশ্চেন আসে নাই, সেই অংশটা পড়াতে হয়তো দুইটা ক্লাস লাগবে। সেই অংশটা আমরা হচ্ছে সিলেবাসের একদম শেষের দিকে পড়বো, মানে পিলির পরে পড়বো। আমাদের চেষ্টা থাকবে পিলির আগে বিন্যাস সমাবেশ বাদে বাকি সব ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করে ফেলার, এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। যদি কোনো কারণে খোদা না করে পুরোটা শেষ করতে না পারি, অলমোস্ট শেষ করে ফেলবো। মানে আমাদের টার্গেট হচ্ছে 44 পিলির আগে রিটেনে যেই যেই টাইপ থেকে কোশ্চেন আসে এই অধ্যায়গুলো শেষ করে ফেলা বিন্যাস সমাবেশ বাদে। আর যেইগুলো হচ্ছে কম কোশ্চেন আসে, মানে রিটেন তো সমুদ্র, সেগুলো আমরা পিলির পরে শেখার চেষ্টা করবো। তার মানে পিলির আগে আমাদের ইম্পর্টেন্ট টপিক শেষ। এর জন্য স্থানাঙ্ক জ্যামিতির শেষের জিনিসটা আমরা পরে শিখবো। ওখানে ঢালের অনেক ব্যাপক আলোচনা আছে। এই প্রথম অংশে ঢাল যেটুকু জানতে হবে আমি সেটুকু জানানোর চেষ্টা করতেছি। সবাই একটু সূত্রটা আবার লিখে নেন। আমরা ঢালের প্রকাশ করি এম দ্বারা। আমরা একটা গতকালকে সূত্র শিখছিলাম, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এই সূত্রটা কখন? দুটি বিন্দু দেয়া থাকলে। তাহলে আমরা ঢাল বের করার একটা সূত্র গতকালকে শিখছিলাম, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, দ্যাট মিন্স y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা আমরা শিখছি। এই ঢাল বের করার এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি দুইটা বিন্দু দেয়া থাকে। আরো একটা সূত্র আজকে শিখবো, ঢাল বের করার আরেকটা সূত্র আছে, m সমান সমান tan থিটা। মানে আপনাকে ঢাল বের করতে হলে দুইটা সূত্র জানতে হবে, হয় m ইকুয়ালস টু tan থিটা অথবা m ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্র আমরা ইউজ করব। যদি আপনারা প্রশ্নে দুইটা বিন্দু দিয়ে বলে ঢাল বের করতে, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, তাহলে এগুলো খুব ইজি জিনিস। প্রশ্নে যদি দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে বলে, দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে এটা, হয় এই সূত্র নেব নাহলে এই সূত্র নেব। আর যদি কোণ দেয়, কোণ দিয়ে যদি ঢাল বের করতে বলে, তখন m ইকুয়ালস টু tan থিটা। তাহলে আমাকে কোণ উল্লেখ করলে ঢাল বের করার সূত্র m ইকুয়ালস টু tan থিটা। দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র কি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। আশা করি এখন সবাই খুব ইজিলি বুঝে গেছেন কখন কোন সূত্রটা ঢালের ইউজ করব।
কখন এই সূত্রটা নেব আর কখন এই সূত্র নেব, এটা কি সবাই বুঝছেন? দুইটা বিন্দু দেওয়া থাকলে সূত্র এইটা ঢালের, আর যদি শুধু কোণ দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে কি m সমান সমান tan থিটা। সবাই কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার সাথে 6 এ 6 ক আমি লেখাটা একটু পরে লিখে দিচ্ছি, আগে কোশ্চেনটা একটু সলভ করে দিই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, লেখাটা ইজি, এটা নিজের মতো করে লিখলেও হবে। আচ্ছা, 6 কতে কি বলছে দেখেন, a -4,13, b 8,8, c 13,-4, d 1,1। একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। ক বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আচ্ছা, বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আচ্ছা, বি বিন্দুটা কত? 8,8, আর ডি বিন্দুটা কত? 1,1। এই দুইটা বিন্দু বলা হয়েছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমরা সূত্র শিখছি কি, ঢাল এম সমান সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। আরেকটা সূত্র শিখছি কি, এম সমান সমান tan থিটা। আর মানে কি, দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, আর কোন কথাটা উল্লেখ থাকলে tan থিটা। তাহলে আপনি কি চাইলে ভাইয়া y2 - y1 সমান সমান কি x2 - x1 ইকুয়াল টু tan থিটা লিখতে পারেন? কিভাবে পারি? দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 8,8, একটা হচ্ছে 1,1। এই দুইটা বিন্দুর ঢাল কি, কোটিদ্বয়ের অন্তর 8 - 1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 8 - 1। এই পর্যন্ত ঠিক আছে? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, আমি লেখাটা একটু পরে লিখে দিচ্ছি, সমান সমান, যেহেতু বলা হয়েছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ দ্যাট মিন্স কি tan থিটা। তাহলে বা 7 ডিভাইডেড বাই 7 সমান সমান কি tan থিটা, বা tan থিটা সমান সমান 7 7 কাটলে 1। আমরা ত্রিকোণমিতির ক্লাসে শিখছি কি, tan 1 মানে কত, tan 45 ডিগ্রি। তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই লেখাটা কিভাবে লিখবেন এটা আমি একটু পরে বোঝাচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে আমরা ঢালের এই সূত্রটা থেকে চাইলে এইটা সমান সমান এটা লিখতে পারি, এতটুকু সমান সমান এতটুকু লিখতে পারি না? লিখলাম, এবার হচ্ছে ভ্যালুগুলো বসাই দিলাম, গল্প শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো বি ডান। এরপর আমি লেখাটা লিখে দিচ্ছি, এই ম্যাথটা কিভাবে লিখবেন। সবাইকে সিস্টেমটা বুঝছেন কিনা? দুইটা বিন্দু দেওয়া ছিল দেখে ঢালের সূত্র নিয়েছি কি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, আর যেহেতু কোণ বলছে তার জন্য হচ্ছে tan থিটা, আর এম সমান সমান যেহেতু এইটা, তার মানে এইটা সমান সমান tan থিটা লেখা যায়। সবাইকে এতটুকু বুঝছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্টস করেন। আমি তো হায়ার ম্যাথের জন্য প্রয়োজনীয় সকল ম্যাথই করাই দিতেছি ভাইয়া, এই চ্যাপ্টারের সব ম্যাথই তো হায়ার ম্যাথের ম্যাথ। হায়ার ম্যাথের ম্যাথ তো আলাদাভাবে করা লাগবে না, মানে এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার পড়াইছি এখানে ম্যাথ আর হায়ার ম্যাথের প্রয়োজনীয় সকল ম্যাথই তো ইনশাল্লাহ মানে করানো হয়েছে। তারপর আপনি চাইলে একটু ম্যাথ আর হায়ার ম্যাথের বইটা দেখতে পারেন, যে চ্যাপ্টারটা শেষ হওয়ার পর ওই জায়গায় সব ম্যাথ পারেন কিনা। যদি চান ওটা দেখতে আপনার খুব বেশি 30 মিনিট লাগবে। শাওন বিশ্বাস মানে খুব সুন্দর নতুন ভর্তি হয়েছেন মেবি। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন একটু কমেন্টস করতে থাকেন বুঝছেন কিনা। এবার আমি এই লেখাটা কিভাবে লিখবেন সেটা একটু লিখে দিচ্ছি, এই ম্যাথটা কিভাবে লিখবেন। আর লেখাটা আমার ভাষাতেই লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন।
আচ্ছা, এরপরে লেখাগুলো এই মানগুলো বসে নিয়ে অঙ্কটা করে নেবেন। এই লেখাগুলো একটু সবাই স্ক্রিনশট না, এটা কিছুই না। আপনার প্রশ্নে এরকম দেয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক, তো ডি বিন্দুর স্থানাঙ্ক। এরপর বলছে বিডি রেখার সাথে, বলছে কি বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লিখবেন ধরি বিডি রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সুতরাং tan থিটা সমান কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এখন এখানে একটু নোটটা লিখতে হবে। নোটটা কি, বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, কোণ কি কোণ উৎপন্ন করছে, থিটা। আপনি ধরছেন কি বিডি রেখা এক্স অক্ষের সাথে কি থিটা কোণ উৎপন্ন করছে না? তাহলে বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ মানে কি থিটা কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান, ট্যানের মান ওই রেখার ঢালের সমান। বিষয়টা বোঝেন ভাইয়া? tan থিটা সমান আমি কি লিখছি, y2 - y1 ডিভাইডেড বাই কি x2 - x1। লেখাটা কিন্তু মুখস্থ করো না, নর্মালি বোঝেন। বিডি রেখা এক্স অক্ষের সাথে আমি কি বলছি, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে বিডি রেখা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান মানে ট্যানের মান ওই রেখার ডালের সমান। এটা কি ওই রেখার ডাল না? তাহলে আমি লেখাটাকে মুখস্থ লিখছি, আমি এই লাইন এইটারই ম্যাথমেটিক্যাল লেখাটা বাংলায় কনভার্ট করছি। কি এই থিটা কি বিডি রেখার সাথে, বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, তাহলে বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টের মান মানে ট্যানের মান ওই রেখার ডালের সমান। এবার আপনি নর্মালি ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। যদি গল্প শেষ হয় তাহলে লেখেন এক্সাম্পল 6 ডান। এই পর্যন্ত যদি গল্প হয়ে যায় সবাই লেখেন এক্সাম্পল 6 ডান। এইবার আসেন টাইপ 11 এক্সাম্পল নাম্বার 1, 35তম লিখিত কোশ্চেন। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় বিচলিত হওয়ার কিছুই নাই, একদম সোজা জিনিস। আমি আগে একটা টেকনিক শিখিয়ে দেই, সবাই কি স্ক্রিনশট নিছেন? টাইপ 11 এক্সাম্পল 1, এটার আমি একটা টেকনিক শিখিয়ে দেই, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝেন। সবাই খুব মনোযোগ সহকারে আমার টাইপ 11 1 নম্বর ম্যাথটা একটু সবাই বোঝার চেষ্টা করেন আমি আসলে কি করতে যাচ্ছি। বলা হয়েছে 2x প্লাস y মাইনাস 3 সমান সমান 0, 3x প্লাস 2y মাইনাস 1 সমান সমান 0, 2x প্লাস 3y প্লাস 4 সমান সমান 0। এই তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, আপাতত সব ভুলে যান। আপনারা যদি আমি এরকম দিতাম, এ হচ্ছে 5, -7, বি হচ্ছে 11/5 -14/5, আর সি হচ্ছে 13/4, -7/2। এই তিনটা বিন্দু দিয়ে যদি আমি বলতাম এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, তখন আমরা ওটাকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখছি না? সেই আলোকে কি ভ্যালুগুলো বের করে আমরা ক্ষেত্রফলটা বের করতাম। তার মানে আপনারা আমি যদি তিনটা বিন্দু দিয়ে দিতাম তাহলে আপনি ইজিলি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইতেন। আমার কথা কি সবাই বুঝছেন? সমাধানটা প্রয়োজনে দেখেন, এই যে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আর আমি বলছি কি, যদি বাহুর দৈর্ঘ্যটা উল্লেখ করে না দেয় আমরা তাহলে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ওই সম্পর্ক দিয়েই করবো, কারণ তখন অনেক দ্রুত করা যায়। আর আদারওয়াইজ ওইটা আবার অনেক পেছানো, এস বের করো, √s ইন্টু s মাইনাস ইন্টু s মাইনাস ইন্টু s মাইনাস, অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন। তার মানে বাহুর কথার উল্লেখ করে দিলে ওই ফরম্যাটে যেতে হবে, আদারওয়াইজ সবাই ঘড়ির কাঁটার ফরম্যাট দিয়ে করবেন। আচ্ছা, তাহলে আমাকে এই তিনটা বিন্দু দিয়ে দিলে আমি খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এটা তো হয়েই গেল। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন দিছে কি, তিনটা সরল রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমার তিনটা সমীকরণ দিছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এরকম তিনটা সমীকরণ দিয়ে যদি কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমার টার্গেট হচ্ছে এই সমীকরণগুলোর সমাধান করিয়া আমি এ বি সি এই তিনটা বিন্দু বের করব। এ বি সি এই তিনটা বিন্দু যদি আমি বের করতে পারি, যে এ বি সি এই তিনটা বিন্দু যদি আমি বের করতে পারি, তাইলেই কি আমার ম্যাথটা হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে এই জায়গায় তিনটা সমীকরণ দেয়া আছে, আপনি 1 আর 2 এরা হইলো একটা জোট, 1 2 সমীকরণ। আচ্ছা, 1 2 সমীকরণ, আবার কি 2 আর 3 এটা হচ্ছে আরেক জোট। মানে আমরা যদি এ বি সি নেই তখন কি নেই, এর সাথে বি নেই এ বি, বির সাথে সি নেই বি সি, আর কি সি আর এ নেই, এরকম না? তাহলে 1 2 3, 1 আর 2 নিব, 2 আর 3 নেব, আবার কি 3 আর 1 নেব। তাহলে আমরা যদি 1 আর 2 নিয়া
কাজ করি তাহলে কি আমরা দুইটা বিন্দু পাবো, একটা এক্স পাবো আর একটা ওয়াই পাবো। আমরা ধরলাম এই 1 আর 2 সমীকরণ সমাধান করে যে এক্স ওয়াই পাইলাম, মানে যে মানটা পাবো এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। 2 আর 3 নম্বর সমীকরণ সমাধান করে যে এক্স আর ওয়াই পাবো এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। 3 আর 1 নম্বর সমীকরণ সমাধান করে যে স্থানাঙ্কটা পাবো সেটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? জাস্ট এই যে এবিসির আমরা সার্কেলটা কিভাবে নিতাম, এবি নিতাম, বিসি নিতাম, সি আর এ নিতাম। তাহলে এ যদি 1 হয়, বি যদি 2 হয় আর সি যদি 3 হয়, তার মানে এবি মানে কি 1 আর 2 সমীকরণ নিয়ে কাজ করব। তার মানে যখনই 3টা সমীকরণ দিবে, দেওয়ার পর যদি আপনার এ বি সি 3টা বিন্দুর স্থানাঙ্ক দরকার হয়, তাহলে আপনার কাজ কি প্রথম 2টা সমীকরণ নিয়ে একটা স্থানাঙ্ক পাবেন, পরের 2টা 2 আর 3 নিয়ে একটা স্থানাঙ্ক পাবেন, 3 আর 1 নম্বর সমীকরণ নিয়ে একটা স্থানাঙ্ক পাবেন। সবাইকে আমার গল্পটা বুঝছে? তার মানে টাইব্রেকারের খেলাটাই হচ্ছে এটা। আমরা তাহলে স্থানাঙ্ক বাইর করবো কিভাবে, 1 2 সমীকরণ নিয়ে একটা পাবো, 2 আর 3 নম্বর সমীকরণ নিয়ে একটা পাবো, 3 আর 1 নম্বর সমীকরণ নিয়ে একটা পাবো। এই পর্যন্ত কি সবাই কি গল্পটা বুঝছেন? এখন যদি গল্পটা বোঝেন, এখন খুব বিষয়টা ইজি। আসেন এবার একটু সমাধান করি। আচ্ছা, আমার সমাধান করার সময় সবথেকে ইজি কি? ইজি হচ্ছে মনে করেন 1 আর 2 নম্বর সমীকরণটা নিয়ে একটু দেখি। 1 ও 2 নম্বর সমীকরণটা একটু দেখেন। 1 হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0 আর 3x প্লাস 2y মাইনাস 1 সমান 0। আচ্ছা, এই জায়গায় আমার টার্গেট হতে পারে আমি এই দুইটা সমীকরণের x বা y যে কোনো একটা সহগকে যদি একই রকম বানাইতে পারি। যেমন সে ফর এক্সাম্পল আপনি এই জায়গায় y এর সাথে দেয়া আছে কত সহগ 2, তাহলে আমি যদি এই সমীকরণটারে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা 2 গুণ করি 1 নম্বর সমীকরণে, তাহলে আসে কত 4x প্লাস 2y মাইনাস 6। সবাই বুঝেন 4x প্লাস 2y মাইনাস 6 সমান কত 0। তাহলে আমি 1 নম্বর সমীকরণটারে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসে কত 4x প্লাস 2y মাইনাস 6 সমান 0। এখন 1 নম্বর সমীকরণটারে আমি 2 দ্বারা গুণ করে এখান থেকে যদি আমি 2 নম্বর সমীকরণটারে বিয়োগ করি, 2 নম্বর সমীকরণটারে যদি আমি বিয়োগ করি তাহলে এই জায়গায় দেখেন এই 2y কাটাকাটি করা যায় না? তার মানে কি তখন শুধু আলটিমেটলি কি x এর মান বাইরে, x এর মান বাইরে লিখতো কি ওই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কি y এর মান আসে। এগুলো আমরা যখন সমীকরণের ক্লাস করবো আরো সহজ করে শিখবো। তাহলে আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে যখনই আমরা 1 2 সমীকরণ নিয়ে কাজ করব, আমাদের টার্গেট থাকবে এমন কিছু দ্বারা গুণটুন করা যাতে x বা y যে কোনো একটা দুইটা সহগ আমি একই রকম বানাইতে পারি। তাহলে লাভটাকে বিয়োগ করলে একটা ভ্যানিশ। তাহলে এই জায়গায় আমি কি করব, এতটুকু বোঝাটাই হচ্ছে খেলা। এই জায়গায় আমি কি করব, 1 নম্বর সমীকরণে আমি 2 দ্বারা গুণ করে যদি 2 নম্বর সমীকরণে বিয়োগ করি তাহলে কি পাবো দেখেন, 2 × 2x প্লাস y মাইনাস 3 মাইনাস 3x প্লাস 2y মাইনাস 1 = 0। এটা বুঝবেন কিভাবে, এই জায়গার y সহগ 2, তার মানে আমি যদি এই জায়গার y সহগ 2 বানাইতে পারি তাইলে কি বিয়োগ করা যাবে। তাহলে এই জায়গার y সহগ 2 বানাইতে হলে কি করতে হবে, পুরোটারে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি আসে 4x প্লাস 2y মাইনাস 6 মাইনাস 3x মাইনাস 2y প্লাস 1 সমান 0। এই 2y কাটা যায়, তাহলে 4x থেকে x গেলে থাকে কি শুধু x মাইনাস 5 সমান 0। তাহলে বা x = 5। আমরা কি x এর মান পাইছি। এখন এই x এর মান 1 বা 2 নম্বর সমীকরণে বসান, 1এও বসাইতে পারেন 2এও বসাইতে পারি। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাইলে কি পাই, বসান 2 × 5 প্লাস y মাইনাস 3 সমান 0। তার মানে বা 10 প্লাস y মাইনাস 3 সমান 0 বা y প্লাস 7 = 0। তাহলে y = কত -7। তাহলে একটা বিন্দু পাইলাম 5 আর একটা পাইলাম -7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইছি 5, -7। সবাই কি আমার কথা বুঝছেন? এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইছি 5, -7। তাহলে আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বুঝছি। এইটা বুঝলে বাকিগুলা কিছু না, যদি এতটুকু বুঝে থাকেন। সবাই একটু লেখেন তো বুঝছি, একটু সবাই লেখেন বুঝছি। একটু সবাই লেখেন তো বুঝছি। হ্যাঁ শাওন বিষয় আপনি হচ্ছে আমাদের এখানে ম্যাথ আর হায়ার ম্যাথ সবগুলো বোর্ড বই সমন্বয় শিটগুলো তৈরি করা হয়েছে। তারপর আপনি চাইলে ক্লাসের যে কোনো একটা অধ্যায় শেষ করার পর
হায়ার ম্যাথ আর ম্যাথের বই থেকে দেখবেন ওই চ্যাপ্টার সব কিছু পারেন কিনা। আশা করি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, বুঝছেন যারা খুব ভালো কথা, যারা একটু কম বুঝছেন তারা আরো দুইটার মান বের করবো, এই দুইটার মান বের করা বুঝে গেলেই গল্পটা আরো খুব ভালো মতো বুঝবেন। আচ্ছা, তাহলে ভাই আমরা 1 আর 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করে কিছু একটা পাইলাম, তাই না? এবার আমাদের গল্প হচ্ছে 2 আর 3 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 আর 3 নম্বর সমীকরণ, 2 আর 3। আচ্ছা, আপনার টার্গেট ছিল কি? 3x প্লাস 2y মাইনাস 1 এটা 0, 2x প্লাস 3y প্লাস 4 সমান 0। আচ্ছা, আমরা দেখেন এই জায়গায় x এর সহগ হচ্ছে 3, এই জায়গায় x এর সহগ হচ্ছে 2, এই জায়গার y সহগ হচ্ছে 2 আর y সহগ হচ্ছে 3। তার মানে আপনি কিন্তু এইবার যদি y রে মানে 1 নম্বর সমীকরণ যদি 2 দ্বারা গুণ করেন তাহলে আসে 4, কাজ তো হয় না। এইটারে যদি আপনি 3 দ্বারা গুণ করেন, দেখেন এইটারে আপনি যদি 3 দ্বারা গুণ করেন তাহলে আসে 6y, তাইলে তো আপনার কাটাকাটি করলে ওয়াইও রয়ে যায়। তার মানে আমাদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে একটা ভ্যানিশ করতেই হবে। তাহলে আমি যদি এর 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6y হয়, মানে যে কোনো একটা টার্গেট করবেন, হয় এক্স রে নাহলে ওয়াই রে। চাইলে এক্স এরও করা যায় রে ভাইয়া, এই জায়গায় যদি এক্স রে আমি 2 দ্বারা গুণ করি আর এটা যদি 3 দ্বারা গুণ করি তাহলে তো এক্স ভ্যানিশ, মানে চাইলে এক্স রেও ভ্যানিশ করে করা যাবে, ওয়াই রেও ভ্যানিশ করে করা যাবে, গল্প একই। এক্স রে ভ্যানিশ করলে ওয়াইয়ের মান বেরিয়ে, তখন ওয়াইয়ের মান সমীকরণে বসে দিলে এক্স এর মান আসবে। তাহলে আমরা যদি এটা 3 দুগুণে 6 বানাই তাহলে এইটারে 2 দ্বারা গুণ করলে কি এটাও 3 দুগুণে 6। তার মানে আমি 2 নম্বর সমীকরণে যদি 3 দ্বারা গুণ করে 3 নম্বর সমীকরণ যদি 2 দ্বারা গুণ করি, 2 নম্বর সমীকরণে 3 দ্বারা গুণ করে আমি যদি 3 নম্বর সমীকরণে 2 দ্বারা গুণ করি, 2 নম্বর সমীকরণে আমি 3 দ্বারা গুণ করলাম, এইভাবে লিখতে পারেন, এইভাবেই লেখেন। 2 নম্বর সমীকরণে আমি 3 দ্বারা গুণ করে 3 নম্বর সমীকরণ যদি আমি 2 দ্বারা গুণ করি তাইলে কি আমার এটা ভ্যানিশ হয়ে যায় না? এটা হচ্ছে রাফে চিন্তা করবেন, কথা কি বুঝছেন? তাহলে ফাইনালি একটু দেখাই সিস্টেমটা, তখন আসে কি এইটারে আপনি 3 দ্বারা গুণ করেন, 3 × 3x প্লাস 2y মাইনাস 1 মাইনাস 2 × 2x প্লাস 3y প্লাস 4 সমান 0। তাহলে 3 3 আর 9x প্লাস 6y মাইনাস 3 মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 8 সমান 0। এই যে এটা কাটাকাটি যায়, তাহলে 5x মাইনাস 11 সমান 0। তাহলে বা x ইজ ইকুয়াল টু কত? 11/5। এখন এই x এর মানটা হয় 2 নম্বর সমীকরণে বসাবেন নাহলে 3 নম্বর সমীকরণে বসাবেন, তাহলে কি অটোমেটিক y পাবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনার গল্প হচ্ছে আপনি পুরো ম্যাথটাতে যে কোনো একটা টার্গেট করবেন, হয় আমি y রে ভ্যানিশ করবো না আমি x রে ভ্যানিশ করবো। 1 নম্বর যখন আমি a বাইর করছি এ বিন্দুর স্থানাঙ্ক, তখন কিন্তু শুধু 1 নম্বর সমীকরণে গুণ করলে হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আবার কি 2টা সমীকরণে গুণ করতে হবে, সমস্যা কি? 2টারে করবো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে কি আমি বি বিন্দুর স্থানাঙ্ক পাবো। অনুরূপভাবে কি 3 আর 1 নম্বর সমীকরণ নিয়ে যদি আমি কাজ করি, 3 আর 1 নম্বর সমীকরণ নিয়ে আমি যদি কাজ করি তখন কি আমি সি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এই যে আমি 3টা বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এই 3টা বিন্দুর স্থানাঙ্ক যদি বসায় দেই তাহলে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে আপনার একই ম্যাথ একটু প্যাটার্ন চেঞ্জ করছে। কি চেঞ্জ? গল্প একই ছিল, 3টা বিন্দু না দিয়া এবার 3টা সমীকরণ দিয়ে দিছে। তাহলে 3টা সমীকরণ দিয়ে দিলে আপনার অলওয়েজ পেয়ারটা কি? 1 আর 2, 2 আর 3, আর 3 আর 1, মানে সোজা বাংলা এ আর বি, বি আর সি, সি আর এ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এটা যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো।
আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 এর বিষয়টা সবাই আজকে একটু মোটামুটি বুঝবেন। আমরা যখন স্থানাঙ্ক সরলরেখার আরেকটা অংশ ছিল, ওই অংশটা যখন পড়াবো তখন আরো ক্লিয়ারলি বুঝবেন। ওই অংশটা একটু কঠিন এবং ওখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, এর জন্য এখন আমরা ওটা শিখবো না। তারপর আমি একটু সহজ করে শেখানোর চেষ্টা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 2 নম্বর। আচ্ছা, 2 নম্বরে কি বলছে একটু দেখি। y সমান সমান x প্লাস 5, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। y ইজ ইকুয়ালস টু মাইনাস x প্লাস 5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 3, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, না এটা পারবেন না ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই একটু কষ্ট করেন ভাইয়া। এটা হচ্ছে পারতেন, এটার পাশে একটু লিখে রাখেন স্থানাঙ্ক জ্যামিতি শেষের অংশ। স্থানাঙ্ক জ্যামিতি, কারণ এগুলোই যে এক্স অক্ষে সমান্তরাল রেখার সমীকরণ, এগুলো বললে কিছুই বুঝবেন না। স্থানাঙ্ক জ্যামিতি শেষের অংশ, শেষের অংশটা আমরা হচ্ছে জুন মাসের দিকে পড়বো, কারণ আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে শেষ করতে চাচ্ছি। 2 নম্বর অঙ্কটার পাশে লেখেন স্থানাঙ্ক জ্যামিতি শেষের অংশ, আর 3 আর 4 নম্বর পাশে লেখেন সমীকরণ। যারা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি পারেন তারা চাইলে বাসায় 3 আর 4 নম্বরটা করতে পারেন। বজ্রগুণন পদ্ধতিটা আবার শিখানো লাগবে, এটা আমরা হচ্ছে সমীকরণের ক্লাসে শিখবো। এগুলো খুব কম আসে পরীক্ষায়, কম মানে কি বলতে গেলে আসেই না। এর জন্য আপাতত আমরা এই ক্লাসের ভিতরে এগুলো ঢুকাচ্ছি না। এই পর্যন্ত যদি হয়ে থাকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি শেষ। আমি নেক্সট প্ল্যানগুলো আমি একটু বলে দিচ্ছি। আমরা হচ্ছে খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার দিন আমরা স্থানাঙ্ক জ্যামিতি যা পড়েছি পুরোটার উপর পরীক্ষা নেব। এখন পর্যন্ত সকল লিখিততে আমি যতটুকু পড়েছি এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন হয়। আর যে অংশটুকু পড়েনি এটা আমি ভবিষ্যতে পড়াবো, মানে জুন বা জুলাই শুরুর দিকে। মানে আমাদের টার্গেট হচ্ছে জুন মাসে বিন্যাস সমাবেশ বাদে বাকি সব লেস ইম্পর্টেন্ট জিনিস শিখবো। আর আরেকটু বলে দেই, কেউ যদি সিলেবাসের চিন্তা করেন যে ভাইয়া কতটুকু পড়াইছে, সিলেবাস কিন্তু এইরকম বিশাল, আর ইম্পর্টেন্ট অংশ কিন্তু সিলেবাসের এতটুক। আমি কি কথা বলছি? সিলেবাস যদি অনেক বড় হয়, ইম্পর্টেন্ট অংশ কিন্তু এতটুকু। এই ইম্পর্টেন্ট অংশের ভিতর আমাদের বিন্যাস সমাবেশ, উপপাদ্য প্রায় 15টার মতো উপপাদ্য শিখতে হবে মাস্ট। মানে এগুলো খুব ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, 15 থেকে 20টা। বিন্যাস উপপাদ্যর 15টা, ত্রিকোণমিতির একটা অধ্যায়, বেঞ্চিত্র। আমাদের কিন্তু এই শুধু বাকি ইম্পর্টেন্ট অংশের ভিতর। কথা কি বুঝছেন? মানে আপনি যদি সিলেবাস চিন্তা আরেকটু বাকি আছে, ঐকিক নিয়ম প্লাস সরল যৌগিক মুনাফা, ঐকিক নিয়ম প্লাস মুনাফা। তার মানে আপনি যদি ইম্পর্টেন্ট অংশ চিন্তা করেন এইটুকুই বাকি। আর এই বাকি অংশ থেকে হয়তো বা 2 সেট কোশ্চেন হয়, কিন্তু এই জায়গায় কি কি আছে? বীজগণিতের 6টার মতো অধ্যায়, পাটিগণিতের হচ্ছে অনুপাত সমানুপাত লসাগু গসাগু সরলীকরণ, তারপর হচ্ছে উপপাদ্য প্রায় 50টার মতো, পরিমিতি কিছু জিনিস আসে, পরিমিতির একটা অংশ ইম্পর্টেন্ট আছে, পরিমিতির একটা অংশ পার্ট 1, পরিমিতির পার্ট 1টা ইম্পর্টেন্ট, পার্ট 2টা আবার লেস ইম্পর্টেন্ট। পরিমিতির পার্ট 2 বিশাল অংশ, উপপাদ্য প্রায় 50টার মতো, লেস ইম্পর্টেন্ট অংশ যদি আপনি চিন্তা করেন। তারপর হচ্ছে এই পাটিগণিতের কিছু অংশ। তার মানে আপনি যদি এতটুকু অংশ থেকে চিন্তা করেন আমাদের কি পড়ানো হয়েছে, তখন আপনার কিন্তু অনেক কিছু বাকি। আর আপনি যদি এই অংশ চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের প্রায় অনেক কিছুই পড়ানো শেষ। আপনি এই কথা বুঝছেন? কারণ এই অংশ থেকে খুব কম কোশ্চেন আসে। আপনি যদি বিগত বছরের কোশ্চেনগুলি অ্যানালাইসিস করেন, আমাদের এই অংশগুলো আমরা একটু শর্ট করে পড়বো এবং এগুলো আমরা একটু শেষের দিকে পড়বো। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব এই জিনিসগুলা পিলির আগে শেষ করার, যতগুলো পারি। সব যে শেষ করতে পারবো তা না, বিন্যাস তো পড়াবোই না, এর ভিতরে হয়তো 2-1টা টপিকস বাদ থাকতে পারে। এর বাদে আমাদের টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এই জায়গাতে যত অংশ দ্রুত আমরা পড়ে ফেলতে পারি। এগুলো আমরা একটু দ্রুত পড়বো, কিছু জিনিস বাদ দিয়ে পড়বো। হয়তো আমি সমাধান দিয়ে দেবো, আমি তো চেষ্টা করি ক্লাসে সবই পড়ানোর জন্য, মানে অন্তত টাইপটা পুরো বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে যে এক্সাম্পলগুলো আমি হোমওয়ার্ক দিই, এই টাইপের ম্যাথ কিন্তু আমি করাই তারপর হোমওয়ার্ক দিই। হয়তো এখানে কিছু জিনিস আমাদের স্কিপ করে যেতে হবে। যারা একটু বেশি শিখতে চান তারা পুরোটা হয়তো করবেন, আমি শীটে সবই দিয়ে দেবো। আর যারা একটু কম শিখতে চান তারা কম শিখবে। স্থানাঙ্ক জ্যামিতির পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার দিন, আর রবিবার দিন থেকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে। আমি ত্রিকোণমিতিও শুরু করতে পারি, উপপাদ্যও শুরু করতে পারি, ঐকিক নিয়মও করাইতে পারি, এখন আমি সিদ্ধান্ত নেই। আর সবাই একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানি দ্রুত আমার মানের সুস্থতা দান করেন। কারণ সে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, হার্ট অ্যাটাক করছে, তো
আর আপনাদের রবিবার দিন থেকে আমি টাইমটা চেঞ্জ করবো ইনশাল্লাহ, আমি সবই আপডেট দিয়ে জানাবো। তাহলে একটু ফিডব্যাক দেন, স্থানাঙ্ক জ্যামিতি কি সোজা না কঠিন? স্থানাঙ্ক জ্যামিতি সহজ না কঠিন? এইখানের 5 নম্বর পাওয়া উচিত ভাইয়া পরীক্ষায়, কারণ এটার কোশ্চেন যাই এসুক ওই দূরত্ব দিয়েই করা যাবে, কথা বুঝছেন? এটা পরীক্ষা কেউ মিস করেন না, পরীক্ষা আর বৃহস্পতির দিনের পরীক্ষাটা খুব ভালো মতো দিয়েন, আশা করি ভালো কিছু হবে। তাহলে একটু সবাই ফিডব্যাক দেন তো, স্থানাঙ্ক জ্যামিতি সহজ নাকি কঠিন? খুব সহজ ত্রিকোণমিতি পড়ানোর চান্স বেশি, ত্রিকোণমিতি পড়ানোর চান্স বেশি, ত্রিকোণমিতি অংশটা পড়ানোর সম্ভাবনা বেশি। আর যেই অংশগুলো আমি লেস ইম্পর্টেন্ট বলছি, কেউ চাইলে এখন থেকে একটু যে কোনো গাইড বইয়ের সাহায্য নিয়ে পড়া শুরু করতে হবে, কারণ ওখানে তেমন একটা বেসিক টেসিক নাই, বিশেষ করে বীজগণিতের যে অংশ আমি বাদ রাখছি অসমতাবাদে। যা পড়াইছি একটু ঠান্ডা মাথায় পড়েন, এখান থেকে অনেক কিছু আসবে। ত্রিকোণমিতির একটা অংশ বাকি ছিল, ওই অংশটাই করানোর চান্স বেশি। শাওন বিশ্বাস গত 2 পিস লিখেছি 30 মার্ক, 30 পাওয়া খুব বেশি ইনশাল্লাহ কঠিন না, 30 পাইতে অনেক সিলেক্টিভ পড়েও 30 পাওয়া সম্ভব। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কোন স্ট্র্যাটেজিতে আগাইলে কার জন্য কোনটা বেটার হবে। আর একটু শেষ করি সিলেবাস, আর পরীক্ষা তো এখনো এপ্রিল থেকে মে, জুন, জুলাই, 3.5 মাস পর, সুতরাং এখনই কত মার্ক পাওয়া উচিত, কি উচিত, এগুলো নিয়ে চিন্তা না করে আগে পড়তে থাকেন, তারপর আমরা শেষের দিকে এসে চিন্তা করব। ওকে, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।